নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ডায়মন্ড হারবারে ৭৫ দিনের স্বাস্থ্য শিবির, জানুন কি কি পরিষেবা পাবেন বিনামূল্যে। কেজরির পদযাত্রায় অতর্কিত হামলা, জানুন যুবকের রহস্যময় আচরণের পেছনের গল্প। অভিষেকের ডক্টর সামিটে সিপিএম বিজেপি আক্রমণ, জানুন ধর্ষণ বিরোধী বিল নিয়ে তার বক্তব্য। অপরাজিতা বিল পাশের দাবিতে পথে মহিলা মোর্চা, জানুন মমতার নির্দেশ ও শশী পাঁজার মন্তব্য। কোচবিহারের তরুণীর রহস্যময় নিখোঁজ, জানুন প্রেম নাকি বিপদ, কি বলছে পরিবার। বঙ্গে শীতের অপেক্ষা আরও দীর্ঘ, জানুন আবহাওয়ার পূর্বাভাস ও বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি গ্যাংটক রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, জানুন কিভাবে ভেঙে পড়ল সেতু, মৃত ৬। নদিয়ায় ৪ বাংলাদেশি গ্রেপ্তার, জানুন কিভাবে সীমান্ত পার হলেন তারা, পুলিশের রহস্য ফাঁস। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। ডায়মন্ড হারবারে এবার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্ভুক্ত ৭ বিধানসভায় এটি কাজ করবে। এটা ৭৫ দিনের কর্মসূচি। প্রতি বিধানসভায় ১০ দিন করে হবে। ক্যাম্পে অন্তত ২ জন বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়াও প্রায় ৮০০ জন ডাক্তার কাজ করবেন। বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। সংকটজনক রোগীর জন্য রেফারেল ব্যবস্থা থাকবে। রোগীর জরুরি চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালে পাঠানো হবে। এর মধ্যে মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস এবং এসএসকেএম থাকবে একটি ডেডিকেটেড হেল্পলাইন নম্বর। সব তথ্য অ্যাপে আপলোড হবে। প্রসঙ্গত, এদিন নিজের সংসদীয় এলাকায় মেগা কর্মসূচি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারের কর্মসূচিতে যোগ দেবেন ১২০০রও বেশি চিকিৎসক। তাঁদের মধ্যে ৩০০রও বেশি জুনিয়র ডাক্তারও থাকবেন। ৩০০ মহিলা চিকিৎসকও থাকছেন এদিনের কর্মসূচিতে। ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা এলাকায় গোটা জানুয়ারি মাস জুড়ে স্বাস্থ্য শিবির হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা হয়েছে। সেই কারণেই এই বিশেষ সম্মেলন। দলের কর্মী সমর্থকদের সঙ্গে পদযাত্রায় বেরিয়ে অতর্কিতে হামলার মুখে অরবিন্দ কেজরিওয়াল। এক যুবক আচমকাই এসে তার মুখে তরল ছোড়েন। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন আপের কর্মীরা। মারধরও করা হয় তাকে। পরে দেখা গিয়েছে তিনি যে তরল ছুঁড়েছিলেন তা আসলে জল। শনিবার দক্ষিণ দিল্লির মালব্যনগর অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা করছিলেন কেজরিওয়াল। তাকে দেখতে আগ্রহী জনতার ভিড় ছিল পথে। আচমকাই সেখানে হাজির হন এক যুবক। হাতে থাকা গ্লাসের তরল তিনি ছুঁড়ে মারেন কেজরির মুখে। সঙ্গে সঙ্গে শোরগোল সৃষ্টি হয় এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ওই যুবককে ধরে মারধর শুরু করেন আপ কর্মীরা। যদিও পরে তাকে আটক করে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। কেন তিনি এমন কাজ করলেন তা জানার চেষ্টা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এর কোনো হদিশ মেলেনি। আপনারা যারা আমাদের কলকাতা পত্রিকা চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন। আপনি কি ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন। আপনার ভালোবাসা আমাদের শক্তি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। তিলোত্তমার ঘটনার প্রতিবাদে প্রথম থেকে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। অনশন করেছেন তারা। প্রথম থেকেই তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব অভিযোগ করেছিলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন পরিচালিত করছে বাম এবং অতিবামেরা। এবার সেই একই সুর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। বললেন, কেউ কেউ মিডিয়ার শিরোনামে থাকতে জুনিয়র ছেলেদের ব্যবহার করেন। চিকিৎসকদের আন্দোলন যখন চলছে সেই সময় কোনো মন্তব্য করতে দেখা যায়নি অভিষেককে। চোখের চিকিৎসার কারণে বাইরে ছিলেন তিনি। ফিরে আসার বেশ কয়েকদিন পর নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে ডক্টর সামিট করলেন তিনি। বারবার বোঝালেন শুধু প্রতিবাদ করলেই হবে না, ধর্ষণের মতন ব্যাধি দূর করতে হলে দরকার আইন, আর এই আইন আনতে পারে কেন্দ্র। অভিষেক তোপ দেখে বললেন, রাজ্য সরকার ইতিমধ্যেই অপরাজিতা বিল পাশ করেছে, কিন্তু রাষ্ট্রপতির কাছে তা আটকে আছে। একই সঙ্গে সিপিএম বিজেপিকে আক্রমণ শানিয়ে বললেন, কারো প্রতারণায় পা দেবেন না। কেউ কেউ মিডিয়ার শিরোনামে থাকতে জুনিয়র ছেলেদের ব্যবহার করেন। সিপিএম, বিজেপি, কংগ্রেস কেউ অ্যান্টি রেপ ল নিয়ে পথে নামবে না। নামলে সমর্থন করব আমি, কেউ নামবে না। কাল বিজেপি মিটিং ডেকে বলুক অ্যান্টি রেপ ল পাশ হবে। তৃণমূলের কেউ সমর্থন না করলেও আমি একা করব। এখানেই শেষ নয়,
তৃণমূলের সাংসদ এদিন বুঝিয়ে দিলেন ধর্ষণ বিরোধী বিল এনে প্রথম পদক্ষেপ করেছে তৃণমূল সরকারই। তিনি বলেন, আমি অবাক হলাম, এত প্রতিবাদ হলো অথচ কেউ আইনের কথা বলল না। শাস্তির জন্য আইন আনতে হবে, আইন আনুন। কেন্দ্রকে কে বারণ করেছে আইন আনতে? আসলে আপনারা পারবেন না, কারণ সবথেকে বেশি খুনি এবং ধর্ষক আপনাদের দলে। একই সঙ্গে সরকারের প্রশংসা করে বলেন, প্রতিবাদ মানুষের অধিকার। আমি গর্বিত, বাংলার মানুষ প্রতিবাদের সৎ সাহস দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি গর্বিত যে আমাদের সরকার একটি গুলি না চালিয়ে মানুষের দাবিকে মান্যতা দিয়েছে। অন্য রাজ্যে যান, দুটো মিছিল করলেই বাধা, সব গুলি করে দিচ্ছে। অবিলম্বে যাতে এই বিল আইনে রূপান্তরিত হয়, শনিবার সেই দাবিতেই পথে নামলেন তৃণমূলের মহিলা মোর্চার সদস্যরা। জানা যাচ্ছে, এদিন এই ইস্যুতে উত্তর কলকাতার শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত মিছিল করলেন মহিলা নেতা কর্মীরা, যার নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা। তিনি এদিন বলেন, অপরাজিতা বিল বানানোই হয়েছিল নারী ও শিশু সুরক্ষার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেপ্টেম্বর মাসে বিলটি বিধানসভায় পাশ করিয়ে দিয়েছিলেন। শশী পাঁজা আরও বলেন যে এই বিলটি পাশ করালেই তো হবে না, এটাকে আইনে পরিণত করতে হবে। নারী সুরক্ষার জন্য এই বিল অত্যন্ত জরুরি। তাহলে কেন কেন্দ্র সরকার এই বিলটি ঝুলিয়ে রেখেছে? এটা অবিলম্বে পাশ করানো উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী দিনেও যদি এই বিল পাশ না হয়, তাহলে তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লিতে পাঠাবেন এবং আরও বৃহত্তর আন্দোলন হবে। বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিলেন তরুণী, তারপর 48 ঘন্টা তিনি মিসিং। কোচবিহারের তরুণীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তুমুল শোরগোল পড়েছে। ইতিমধ্যেই পরিবারের তরফে ঘোকসাডাঙ্গা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। তরুণীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন কোচবিহারের ঘোকসাডাঙ্গার বড় শিমুলগুড়ির তরুণী মল্লিকা বর্মন। এরপর দুদিন কেটে গেলেও বাড়ি ফেরেননি তিনি। শুক্রবার রাতে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা ইন্দ্রজিৎ বর্মন। তিনি বলেন, মেয়ের নিখোঁজ হওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। আমরা সকলেই চাই ও দ্রুত বাড়ি ফিরে আসুক। কোনো প্রেমের সম্পর্কের জন্য বাড়ি ছাড়তে পারেন মল্লিকা, দাবি করেছেন গ্রামবাসীদের একাংশ। যদিও তা মানতে নারাজ তাঁর পরিবার। তাদের দাবি, কারোর সঙ্গে সম্পর্কে ছিলেন না মল্লিকা। তিনি ঘোকসাডাঙ্গা কলেজের ছাত্রী ছিলেন। স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হয়ে বাড়িতেই থাকতেন তিনি। খুব একটা বেশি বাড়ি থেকে বেরোতেন না। সম্পর্কে থাকলে সে কথা বাড়িতে জানাতেন মল্লিকা, দাবি পরিবারের। মেয়ে কোনো বিপদে পড়েছে বলেই আশঙ্কা তাদের। ঘোকসাডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, তরুণীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী 6 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে উল্লেখযোগ্য তাপমাত্রা পতনের সম্ভাবনা নেই। কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, তবে বড় কোনো পরিবর্তন নেই। আজ দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি এবং সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রিতে নামতে পারে। তবে উল্লেখযোগ্য, শীত এখনও আসেনি। আগামী সপ্তাহে শীত পড়ার ইঙ্গিত উপগ্রহ চিত্র বলছে। বুধবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রিতে নামতে পারে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই বঙ্গে শীতের অনুভূতি বাড়বে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপুর কাছে সেতু ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস, আর তাতেই এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হলো 6। আহত হয়েছেন কমপক্ষে 15 জন। আহতদের উদ্ধার করে সিকিমের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার এই ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গে কালিম্পং জেলা পুলিশ সুপার শ্রীহরি পান্ডে বলেন, আমাদের প্রথম কাজ ছিল যাত্রীদের উদ্ধার করা, সেটা আমরা করেছি। তবে এখনও পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। 15 জনের উপরে যারা আহত তাদের সিকিমের একাধিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস গ্যাংটক যাচ্ছিল। তখনই রংপুর কাছে সেতু ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস। রাস্তা থেকে সোজা তিস্তার পারে গিয়ে পড়ে বাসটি। সেই সময় প্রায় 20 জন যাত্রী ছিল বাসে। এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিকিম এবং কালিম্পং পুলিশ সহ উদ্ধারকারী দল। তারা গিয়ে যাত্রীদের বাস থেকে বের করে আনছে। তবে কি করে এমন দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বৈধ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই এক মহিলা সহ 3 জন বাংলাদেশি কৃষ্ণগঞ্জ সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন। দুদিন ধরে তারা একটি বাড়িতে লুকিয়েছিলেন। শুক্রবার রাতে পুলিশের একটি সাদা পোশাকের টিম এবং আরেকটি ভ্যানের সহায়তায় কৃষ্ণগঞ্জের ধরমপুর খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে ধানতলা থানার পুলিশও বিশেষ সূত্রে খবর পেয়ে ধানতলার কালীবামনি এলাকায় অভিযান চালিয়ে 3 বাংলাদেশি সহ 6 জনকে গ্রেপ্তার করে। তাদের শনিবার রানাঘাট আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে কী কারণে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছেন তা খতিয়ে দেখা হচ্ছে। চিন্ময় ইস্যুতে কলকাতার মিছিলের প্রতিবাদ সনাতনী মঞ্চের। বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বাড়ালো লালবাজার। ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার ও তাঁকে নিঃশর্তে মুক্তির দাবিতে বৃহস্পতিবারই পথে নেমেছিল হিন্দু সমাজ। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে যে মিছিলের আয়োজন করা হয়েছিল তা পৌঁছয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশের ইউনুস সরকার ভারত সরকারের কাছে আর্জি জানালো হাই কমিশন তথা দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এদিকে লালবাজার সূত্রে জানা যাচ্ছে সেই আর্জিতে সাড়া দিয়ে নিরাপত্তা বাড়িয়েছে লালবাজার। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশন পদমর্যাদার অফিসারকে নিয়োগ করা হয়েছে। তিনি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে রাখবেন। থাকবেন 2 জন ইন্সপেক্টরও। পাশাপাশি 6 জন এএসআই এবং এসআই পদমর্যাদার অফিসারও থাকবেন নিরাপত্তা নিশ্চিত করতে। আরামবাগে ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অধ্যক্ষের গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয়রা। আরামবাগ পলিটেকনিক কলেজে ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং উত্তরপত্র বিক্রির অভিযোগে তোলপাড়। স্থানীয়দের দাবি মোটা টাকার বিনিময়ে একটি চক্র পরীক্ষার আগে উত্তরপত্র সরবরাহ করছে। পাশের জেরক্সের দোকান থেকে মিলছে উত্তরপত্র। স্থানীয়দের অভিযোগ, পরীক্ষার্থীরা প্রশ্ন ও উত্তরপত্র নিয়েই ঘুরে বেড়াচ্ছেন। তাদের আটকানোর চেষ্টা করলে অনেকে পালিয়ে যান। কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ সাড়া দেয়নি। স্থানীয় বাসিন্দা শেখ আজিফুল হক অভিযোগ করেছেন 10 থেকে 12,000 টাকার বিনিময়ে উত্তরপত্র বিক্রি হচ্ছে। অধ্যক্ষ প্রশ্নপত্র ফাঁস করেছেন। অন্য এক বাসিন্দা মোহাম্মদ সাহাউদ্দিনের বক্তব্য, এই চক্রকে গ্রেফতার করে পরীক্ষা বাতিল করা উচিত। তবে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। স্থানীয়দের দাবি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে বড় পদক্ষেপ করলেন নওশাদ সিদ্দিকী। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসক বিরোধী শিবির সহ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কড়া অবস্থান নিয়েছেন। প্রতিবেশী রাষ্ট্রে হিংসা ও অশান্তি থামাতে আবেগপ্রবণ হয়ে বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। নওশাদ জানিয়েছেন, ইতিমধ্যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে সেখানকার অন্তর্বর্তী সরকারের কাছে শান্তি বজায় রাখার আবেদন পাঠানো হয়েছে। তার মতে, বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। ভাষা এবং সংস্কৃতিগত মিল থাকায় আমাদের আবেগ কাজ করে। দ্রুত শান্তি ফিরুক, এটাই চাওয়া। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সাফ জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে রাজ্য কেন্দ্রের সিদ্ধান্ত মেনেই চলবে। তবে নওশাদের এই পদক্ষেপ বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন শোকজ নয়, জবাব দিয়েও বিস্ফোরক হুমায়ুন কবির মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শোকজের জবাব দিয়েছেন, কিন্তু তার এই জবাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হুমায়ুন দাবি করেছেন, গ্রামীণ এলাকার বিধায়কদের বিরুদ্ধে কমিটি ব্যবস্থা নেয়, তবে কলকাতা বা ভবানীপুরের নেতাদের জন্য আলাদা নিয়ম থাকে। তৃণাঙ্কুরকে নিয়ে প্রশ্ন তোলার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শোকজ কেন করা হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি। হুমায়ুন আরও জানান, মুর্শিদাবাদের মানুষের সঙ্গে এই দ্বিচারিতার বিরুদ্ধে লড়াই করবেন। তার পাশাপাশি কসবায় গুলিকাণ্ডের পর রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি করেছিলেন। তিনি দলের কিছু নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছাকাছি থাকা প্রবীণ নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের বিরুদ্ধে দাবি করেছেন যে তারা দলের ভালোর জন্য কাজ করছেন না, এমনকি নিজের জীবন নিয়ে খুনের আশঙ্কাও প্রকাশ করেছেন হুমায়ুন।
আবাসের তালিকায় উপপ্রধান, বিক্ষোভ শুরু হতেই নাম প্রত্যাহারের আবেদন তৃণমূল নেতার। আবাস যোজনার তালিকার নাম ওঠা নিয়ে একাধিক অভিযোগের মধ্যে নতুন একটি ঘটনা সামনে এসেছে দিনহাটার সুকারুকুটি এলাকায়। অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাহবুব রহমান ও তার ভাইপো মা ফতেহুল জান্নাতের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে, যদিও তাদের ঘরের প্রয়োজন নেই। স্থানীয় গ্রামবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ অনেকেই ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে উপপ্রধান মাহবুব রহমান জানিয়েছেন, তার মায়ের নামে আবাস বরাদ্দ হয়েছিল, কিন্তু মা মারা যাওয়ার পর তিনি ওই ঘরটি নিতে চাননি। তিনি এবং তার ভাইপো শুক্রবার আবেদন করেছেন যাতে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতী সেন জানিয়েছেন, উপপ্রধান ও তার ভাইপো ঘর ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ঘটনাটি আবাস যোজনার স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রশ্ন তুলছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে।